বইমেলা মানে শুধু বই কেনা নয়, বইমেলা মানে চিন্তার যাত্রা, শব্দের জন্ম, আর শব্দের সাথে মানুষের গভীর সম্পর্ক। এই শব্দগুলো যখন কাগজ পেরিয়ে সংবাদ হয়ে ওঠে, তখন সাহিত্য আর গণমাধ্যম এক হয়ে যায়। লেখকের ভাবনাকে সমাজের সামনে তুলে ধরার দায়িত্ব নেয় গণমাধ্যম। আজকের এই আয়োজন ঠিক সেই সংযোগের গল্প। অমর একুশে বইমেলা উপলক্ষে এই বিশেষ আয়োজন প্রাণের মেলায় লেখক আড্ডা, প্রেজেন্টেড বাই ইভোস বাংলা এয়ারলাইন্স। যারা শুধু মানুষ নয়, চিন্তা, সংস্কৃতি, সৃজনশীলতাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে। আর আমাদের এই বিশেষ আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে আমাদের সাথে রয়েছে ঢাকা পোস্ট, যারা শব্দকে সংবাদে রূপান্তরিত করে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। আর আপনাদের সঙ্গে পুরো এপিসোড জুড়ে থাকছি আমি, জুবাইয়া ঝুমা। দর্শক, আমাদের সঙ্গে আজকের এই এপিসোডে অতিথি হিসাবে রয়েছেন দেশের স্বনামধন্য সাংবাদিক, লেখক, কবি এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ। আজকে আমরা কথা বলবো লেখক, সম্পাদক, প্রযুক্তি ও প্রেম, দায়িত্ব আর এই সময়ের সাহিত্য ভবিষ্যৎ নিয়ে। জনাব হাসান হাফিজ, কেমন আছেন? ভালো আছি। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই, বাংলা একাডেমি শিশু সাহিত্যে আপনি পুরস্কার পেয়েছেন। এখানে আপনার ভালো লাগার জায়গা কি, পর্যবেক্ষণের জায়গা কি, মূল্যায়নটা কি? না, সেটা তো একটা সাধনার একটা স্বীকৃতি, সেটা অবশ্যই আনন্দের বিষয় এবং বাংলা একাডেমিকে ধন্যবাদ এবং আমার যারা পাঠক আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। তো সব কিছুর ব্যাপারেই কিন্তু একটা দীর্ঘ সাধনার বিষয়টা আছে, যেটা আমি বারবার জোর দিচ্ছি। কারণ আমার এই লেখালেখির বয়স কিন্তু বাংলাদেশের জন্মের আগে থেকে। আমি যখন স্কুল ছাত্র তখন আমার লেখাছাপা হয়েছিল গ্রামে যখন ছিলাম। সুতরাং শিশু সাহিত্যের সঙ্গে আমি যুক্ত আছি 55 বছরেরও বেশি সময় ধরে। ফলে এই স্বীকৃতিটা বিলম্বিত স্বীকৃতি, কিন্তু তারপরেও এটা আনন্দের যে শেষ পর্যন্ত এটা দরকার। মানুষ কিন্তু চায় যে তার কাজের একটা মূল্যায়ন হোক, একটা মানে স্বীকৃতিটা পাক, সম্মাননাটা পাক। সেটা যে খুব বেশি বদলে দেয় তা না। মূল জিনিসটা হচ্ছে নিজের সিরিয়াসনেসটা, আপনি কোন কাজটা করবেন সেটা কতখানি গুরুত্বের সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে, আগ্রহের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে করবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা চাইব যে সবাই যেন আমরা যার যার ক্ষেত্র থেকে এই ব্যাপারে দায়িত্বশীল হই, কর্তব্যনিষ্ঠ হই এবং দেশপ্রেমের পরিচয় দিই এবং সততার পরিচয় দিই, ধৈর্যের পরিচয় দিই। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি একজন সম্পাদক, কালের কণ্ঠের সম্পাদক। এই যে এই সম্পাদক এবং লেখক দুইটা পরিচয়, আপনার নিজের লেখা পাঠকের সামনে তুলে ধরার সময় এই দুই পরিচয় ভারসাম্য কিভাবে রক্ষা করেন? ভারসাম্য রক্ষা করাটা তো কঠিন, কারণ দুই ধারার জিনিস। তবে আবার সাংবাদিকতার সঙ্গে সৃষ্টিশীলতার একটা যোগ আছে। আমি যদি সুন্দরভাবে সৃষ্টিশীলতার সঙ্গে একটা আনন্দের সঙ্গে যদি একটা সংবাদ পরিবেশন করতে পারি, সেটা পাঠকের মন জয় করতে পারে। আর যদি রসকসহীনভাবে শুধু পরিসংখ্যান ভিত্তিক একটা সংবাদ আমি পরিবেশন করি, তাহলে সেটা কিন্তু অতটা আগ্রহের সঙ্গে পাঠক পড়বে না। আমরা দেখি যে উন্নত বিশ্বে সেইভাবে সাংবাদিকতাটা বিকশিত হয়েছে, আমরা সেখান থেকে অনেকখানি পিছিয়ে আছি। আমরা আশা করব যে এর মধ্যে গুণগত পরিবর্তনটা হবে এবং তরুণ প্রজন্ম যারা মেধাবী সাংবাদিকতায় আসছে তারা এই ক্ষেত্রে এক ইতিবাচক ভূমিকা পালন করবে এবং উল্লেখযোগ্য বলিষ্ঠ ভূমিকা পালন করবে। লেখক তৈরিতে সোশ্যাল মিডিয়া কতটা ইতিবাচক ভূমিকা রাখছে? ইতিবাচক ভূমিকা খুব একটা রাখতে পারছে, এটা যদি বলতে পারতাম খুশি হতাম। কারণ সোশ্যাল মিডিয়া তো হচ্ছে একটা মানে স্বেচ্ছাচারের জায়গাও হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে। কারণ এটার কোনো সম্পাদনা নাই এখানে, মানে যে যার ইচ্ছা মতো করে লিখছে, সেখানে ভাষার ব্যাকরণগত শুদ্ধির ব্যাপারটাও নাই। সোশ্যাল মিডিয়া এখন একটা অনিবার্য অনুষঙ্গ, এটাকে বাদ দিয়ে আমাদের জীবনযাপন চিন্তাই করা যায় না। সেখানে কিন্তু আমরা নিজেদের যেই বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, জ্ঞান, সেটার প্রতিফলনটা আমরা ঘটাচ্ছি, সেটা খুব উঁচু মানের। এটা যদি বলতে পারতাম আমি খুশি হতাম, কিন্তু সেটা বলতে পারছি না। মানে জগা খিচুড়ি একটা হচ্ছে, বাংলার সঙ্গে ইংরেজি মিশাচ্ছে, তারপরে ভাষার বাক্যের শুদ্ধতা সেখানে নাই। তো এটা আমাদের জন্য কিন্তু বেদনাদায়ক এবং লজ্জারও বটে। কারণ আমরা রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদাটাকে প্রতিষ্ঠা করেছি, সেটা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের প্রায় সব দেশে সেটা, জাতিসংঘের যারা সদস্য দেশ তাদের যার যার দেশে কিন্তু সেটা সম্মানের সঙ্গে, ভাবগাম্ভীর্যের সঙ্গে, মর্যাদার সঙ্গে পালন করা হয় প্রত্যেক বছর। আর আমরা নিজেরা কিন্তু আমাদের নিজের মায়ের ভাষার প্রতি যত্নশীল হচ্ছি না। ফলে এই দৈন্যটা কিন্তু থাকছে। সেটা আমাদের জন্য লজ্জার বিষয় তো বটেই। আমরা যেন এই ব্যাপারে সচেতন হই, আমরা যেন একটু যত্নশীল হই, নিজের ভাষাটাকে যেন আমরা শুদ্ধ করে বলতে চেষ্টা করি, শুদ্ধ করে লিখতে চেষ্টা করি। তাহলেই কিন্তু সত্যিকার অর্থে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং নিজের দেশের প্রতিও একটা সম্মান জানানো হবে। এআই নিয়ে লেখক সমাজে এক ধরনের ভীতি আছে। আপনি কি মনে করেন এআই আমাদের সৃজনশীলতা নষ্ট করছে, নাকি সঠিকভাবে ব্যবহার করলে এই এআই হতে পারে সহায়ক টুল?
কিছুটা তো ক্ষতি করছে, আমরা সেভাবে ব্যবহার করতে পারছি। আপনার কথার মধ্যে উত্তরটা আছে, আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এআই এর উপরে নির্ভরশীলতা কিন্তু আমাদের নিজেদের সৃষ্টিশীলতাকে কমিয়ে দিচ্ছে, এবং এআই সবসময় নির্ভরযোগ্যও নয়। আপনি আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি আচার আচরণ সব কিছুর সঙ্গে কিন্তু এটা যায় না। ফলে এআই তো একটা যান্ত্রিক একটা বিষয়, কিন্তু মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। মানুষ তো এআইকে তৈরি করেছে, এআই দিয়ে তো মানুষ হয়নি। ফলে এটা আমরা সেইভাবে সঠিক প্রশিক্ষণ এবং একটা যত্নের সঙ্গে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের সহায়ক হতে পারে। এআইকে আমরা অস্বীকারও করতে পারবো না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বলা হয়, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। অনেক দ্রুত সে অনেক সমস্যার সমাধানও করে দিতে পারে, সেটাও সত্যি কথা। তো আমরা যেন সেটাকে সঠিকভাবে ব্যবহার করি, যত্নের সঙ্গে ব্যবহার করি, সতর্কতার সঙ্গে ব্যবহার করি। সেটা কোনো সময় ক্ষতিকর হয়ে উঠতে পারে, যেরকম সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর প্রভাবও ফেলছে। আপনি জানেন যে বিশ্বের অনেক দেশে কিন্তু শিশুদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয় না, কিন্তু আমাদের দেশে আমরা এটার যথেচ্ছ ব্যবহার দেখি। ফলে সেখানে তাদের আসক্তিটা বাড়ছে। তারা সত্যিকারের সৃষ্টিশীল যেগুলি বিশ্বের চিরায়ত সাহিত্য, সেগুলির থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পাঠ বিমুখ একটা জাতি হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করছি, সেটা আমাদের সামগ্রিকভাবে মননের ক্ষতি করছে। আমরা জ্ঞানভিত্তিক একটা সমাজ চাই, সেটার জন্য পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। বইয়ের মধ্যে সমস্ত ইতিহাস লিপিবদ্ধ আছে, ইতিহাস, ভূগোল, রাজনীতি, সমস্ত কিছু, বিজ্ঞান, সব কিছু কিন্তু বইয়ের মধ্যে আছে। সেটা যদি আমরা বই মনোযোগের সঙ্গে না পড়ি, তাহলে কিন্তু আমাদের জ্ঞান চর্চাটা ঠিকমতো বিকশিত হবে না, এবং আমাদের একটা দীনতা থেকেই যাবে এবং ঘাটতি থেকে যাবে। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হব, চূড়ান্ত বিচারে আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আমরা যেন বই পড়ায় মনোযোগী হই, আমরা যেন শিশুদেরকে সেইভাবে গড়ে তুলি, তাদের মানসিকতাটা যেন আমরা ঠিকমতো গঠন করে দিই। কারণ সুন্দর সুন্দর বই পড়লে, যেগুলি উন্নত মানের বই, সেগুলি পড়লে তাদের মানবিকতাটা বিকশিত হবে, তাদের মধ্যে সেই গুণাবলীটা বিকশিত হবে। তারা একটা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে, একজন মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে, এবং দেশের কল্যাণে, অপরের কল্যাণে নিজের মানসিকতাটাকে তৈরি করবে। এবং তখনই আমরা একটা সুন্দর, সমৃদ্ধ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা লালিত একটা স্বপ্নের বাংলাদেশ আমরা তখন বিনির্মাণ করতে পারব। লেখালেখি তো এক ধরনের সংবেদনশীল দায়িত্ব। সম্পাদকরা যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুস্পষ্টভাবে কথা বলেন, আপনি এটাকে কিভাবে দেখেন? দায়িত্ব নাকি সাহসী অবস্থান? না, দায়িত্বশীলতা তো অবশ্যই থাকতে হবে। এখন স্বাধীনতা মানে আমরা স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতা মানেই তো স্বেচ্ছাচার নয়। এমন কিছু তো আমি করব না যেটা দেশের ক্ষতি করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি করতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করতে পারে, শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে, কারো কোনো ব্যক্তির চরিত্র হনন যেন আমরা না করি। সেসব ব্যাপারে আমাদের অনেক সচেতন থাকতে হয়। আইনগত দিক আছে, অনেক কিছু, নানান ধরনের ঝুঁকি আছে, সামাজিক শক্তির চাপ আছে, নানান কিছু আছে। সেগুলির ব্যাপারে আমাদের দায়িত্বশীল হয়ে কর্মটা সম্পাদন করতে হয়। দীর্ঘ বা মাঝারি আকাশপথের ভ্রমণে অনেকেই বইকে সঙ্গী করে। এ সময় তরুণদের জন্য আপনি কোন ধরনের বই পড়ার পরামর্শ দিবেন? সমকালীন জ্ঞান, বিজ্ঞান, চিরায়ত সাহিত্য, যেটা ক্লাসিক বলা হয়, সেগুলি তো আমরা পড়তে হবে, সবাইকে পড়তে হবে। এবং আমাদের গার্জেনদের উচিত সেটা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সেভাবে অনুপ্রাণিত করা, বই পড়তে উৎসাহিত করা, তাদেরকে গল্প বলা, এবং তাদের মধ্যে সেই নিজেদের কল্পনা শক্তিকে বিকাশের জন্য, সৃষ্টিশীলতার বিকাশের জন্য তাদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে, আকৃষ্ট করতে হবে। সেখানে স্কুলগুলিও সেখানে ভূমিকা পালন করতে পারে, সরকারও ভূমিকা পালন করতে পারে, বই তারা কিনতে পারে এবং উৎসাহিত এবং প্রণোদিত করতে পারে। আমরা সেটা চাইব নতুন সরকারের কাছে, যেহেতু নতুন সরকার আমাদের একটা অনেক স্বপ্নের প্রত্যাশিত একটা গণতান্ত্রিক একটা সরকার, নির্বাচিত সরকার। তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। এই খাতটা বরাবরই রুগ্ন ছিল এবং অবহেলিত, উপেক্ষিত ছিল। আমরা চাইব যে সেখানে তারা নজর দেবে এবং সত্যিকারের একটা সৃষ্টিশীল একটা জগৎ তৈরি করে দেবে, শিশুদের একটা ভুবনটাকে আরও আনন্দময় এবং রঙিন করে তুলবে। ভালো শব্দটা একটা খুব শক্তিশালী একটা শব্দ। আপনার দৃষ্টিতে ভালো লেখক বা ভালো সম্পাদক হতে হলে তরুণদের সবচেয়ে কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া উচিত? সবচেয়ে বিষয়টা হচ্ছে তাদের সিরিয়াস হতে হবে। যে কোনো জিনিসই আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনাকে নিবেদিত প্রাণ হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, এবং এটা একটা সাধনার ব্যাপার। আসলে আপনার কোনো শর্টকাট রাস্তা এখানে নেই। জ্ঞানের চর্চার যেই একটা, এটা অন্তহীন জ্ঞানের ভাণ্ডার। মানুষের এক জীবনে কিন্তু সব জ্ঞান আহরণ করা সম্ভব হয় না। ফলে আমাদের এখন স্পেশালাইজেশনের যুগ। আমরা যার যেখানে আগ্রহ, সেটার ক্ষেত্রে আমরা মনোযোগটা দিই, আকর্ষণটা আমাদের সেখানে থাকে, আমরা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি। সবচেয়ে বিষয়টা হচ্ছে আপনি নিবেদিত প্রাণ হিসেবে
সব কিছুকে গ্রহণ করবেন এবং সেখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, সাধনার পরিচয় দিতে হবে এবং আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি যদি লেগে থাকি নিশ্চয়ই সাফল্য আমার কাছে ধরা দেবে। আপনি যখন দায়িত্বশীল পরিচয়ের কথা বললেন, একটি প্রশ্ন মনে হলো করা উচিত। পত্রিকায় প্রায় লেখা থাকে এটি লেখকের নিজস্ব মতামত। এই জায়গায় একজন লেখক, সম্পাদক ও গণমাধ্যম কার দায়বদ্ধতা কোথায় শুরু আর কোথায় শেষ? এটা তো শেষ নাই, শুরু আছে, শেষ নাই। কারণ আপনি তো একটা গণতান্ত্রিক সমাজে তো আপনার মত আপনি প্রকাশ করবেন, আমি আমার মত প্রকাশ করব, সেটার মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গা থাকবে, একটা সহিষ্ণুতার জায়গা থাকবে। আপনি একটা কিছু বললেন, সেটা আমি সেইভাবে ভদ্রভাবে শালীনভাবে সেটার জবাব দেব। এটা যেন কখনো আক্রমণাত্মক না হয়, ব্যক্তিগত কুৎসার রটনার দিকে যেন না যায়, সেদিকে কিন্তু একটা শিষ্টাচারের মধ্যে যেন আমরা একটা থাকি। সেটাই গণতান্ত্রিক সমাজের একটা সৌন্দর্য এবং লাবণ্য। তো সেটা আমরা চাইব যে এরকম আমাদের বহুমতের, বহু পথের কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান চাইব। সেই পরিবেশটা আমাদের দেশে সর্বাংশে উপস্থিত, এই কথা বলা যায় না, তবে আস্তে আস্তে চর্চা করলে নিশ্চয়ই একটা সহিষ্ণু সমাজ আমরা পাবো। সেটার জন্যেই গণতন্ত্রের চর্চাটা ধারাবাহিকভাবে হওয়া দরকার। নির্বাচন হয়েছে আমাদের, আমরা একটা আশার আলো দেখছি। আমরা আশা করি এটার ধারাবাহিকতা বজায় থাকবে এবং এই পথ ধরে আমরা অনেক দূরে এগিয়ে যাব। এবার একটা ভিন্ন প্রশ্ন করতে চাই। প্রেম তো চিরকালীন একটি বিষয়। একজন সম্পাদক ও লেখক হিসাবে আপনার জীবনে প্রেমের জায়গাটা কোথায়? আজকের সাহিত্যে প্রেম কি আগের মতোই শক্তিশালী? প্রেম সবসময় শক্তিশালী। আপনি যে বেঁচে থাকছেন সেটাও আপনার নিজের প্রতি প্রেম, জীবনের প্রতি প্রেম। প্রেম বলতে তো শুধু নারী পুরুষের সম্পর্কটা বোঝায় না। আপনার দেশপ্রেম আছে, প্রকৃতি প্রেম আছে, তারপরে প্রাণীর প্রতি প্রেম আছে, তারপরে ভালো জিনিসের জন্য প্রেম আছে। সব কিছু, প্রেমটা কিন্তু একটা বিশাল জিনিস। আপনার বেঁচে থাকাটাই একটা প্রেমের ব্যাপার। আপনি যদি সেটার থেকে বিচ্যুত হন তাহলে তো আপনি আকর্ষণ হারিয়ে ফেলবেন। যদি হতাশ হন, নৈরাশ্যাবাদী হন, তাহলে তো আর বেঁচে থাকার কোনো মানে হয় না। আর মানুষের মধ্যে কিন্তু স্বপ্ন এবং আশা সবসময় জেগে থাকে, তাকে তাড়িয়ে ফেরে, কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে প্রেম। প্রেম কিন্তু খণ্ডিতভাবে শুধু নারী পুরুষের সম্পর্কের মধ্যে দেখাটা ঠিক না। নানান ধরনের প্রেম আছে, সেগুলির প্রতি যত্নশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানে ঠকানোর ব্যাপারটা যেন না থাকে, সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। তাহলেই কিন্তু একটা সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারি। ইউএস বাংলা এয়ারলাইন্স এই প্রথমবারের মতো সাহিত্য আন্দোলনে যুক্ত হয়েছে। একজন লেখক ও সম্পাদক হিসাবে আপনি আমাদের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? সেটাকে আমরা স্বাগত জানাই। আমি মনে করব যে, আশা করব যে আরও যারা শিল্প প্রতিষ্ঠান আছে তারাও সাহিত্যের বিকাশে, সাহিত্যের লালনে এবং এটার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য তারা উদ্যোগী হবেন। তাহলে পৃষ্ঠপোষকতাটার দরকার আছে, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু। এখন মানে এই ডিভাইস, আধুনিক যে ইলেকট্রনিক ডিভাইসের উপরে আমরা নির্ভরশীল আমাদের জীবন, সেগুলির মধ্য থেকে একটা মানে শান্তির সুবাতাসের জন্য, একটা হালকা হাওয়ার জন্য, একটা বিনোদনের জন্যে সাহিত্যকে শুধু আমি বিনোদন হিসেবে দেখব না, আমি জীবনকে সুন্দর করার জন্যে, নিজের মনটাকে, অন্যের মনটাকে, পরিবেশটাকে সুন্দর করার জন্যে, লালিত্যময় করার জন্য, শান্তিপূর্ণ করার জন্যে, স্থিতিশীল করার জন্যে, আরও বিকশিত করার একটা উপায় হিসেবে দেখি। সুতরাং এই ধরনের উদ্যোগ আরও হওয়া দরকার। আমি সেটাকে স্বাগত জানাই। আশা করি আপনাদের উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। সর্বশেষ জানতে চাই, আপনি নিজেকে কোন পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সম্পাদক নাকি লেখক, নাকি দুটোই আপনার কাছে সমান দায়িত্ব? আমি লেখালেখি যেহেতু আমি আগের থেকেই করি, আমার শৈশব থেকে, সুতরাং লেখক পরিচয়টাই তো মুখ্য। অনেকে আমাকে লেখক হিসেবে চেনে, সাংবাদিক হিসেবে আমাকে সেইভাবে চেনে না। যদিও 50 বছর হয়ে গেছে আমার সাংবাদিকতার, এটা একটা দীর্ঘ সময়, কিন্তু লেখালেখিটা আমার হচ্ছে মানে অক্সিজেন নেওয়ার মতো এটা। কারণ এর মধ্যে আমি বাঁচি। আমি পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, জীবনকে উপভোগ করতে চাই, যতটা সম্ভব সুন্দরভাবে নিজে যেটুকু ভালো আছে সেটা অন্যের মধ্যে সঞ্চালিত করে দিতে চাই। সেটাই লেখালেখির মূল জিনিস। সুন্দরের যে সাধনা, সুন্দরের যে অন্বেষা, সেটাই হচ্ছে মূল শক্তি এবং পাথেয় এগিয়ে যাওয়ার সামর্থ্য এবং সাহস, শক্তি সব কিছু এখানেই নিহিত। আজকে সাহিত্যযাত্রা ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও ফিরবো নতুন কোনো লেখকের সাথে, নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।